কোনো হামবা করতে ইসকামে হবে কে করে করতে कभी नहीं देखा ना। हाँ। तो ये अम्बासाड़ा अम्बा चापड़ी ग्रामे এই গ্রামে আজকের এই বাড়িতে মধ্যপ্রদেশের মধ্যে জায়গাটা এই নর্মদা মায়ের কিনারে এই ঘরের মধ্যে দেখুন আকড়িয়া গ্রামে এই ঘরের মেয়ে এই দেখুন কি সুন্দর ঘরের মেঝেতে ডিজাইন করেছে। ও মেয়েটির নাম হচ্ছে আলসা। তো এই ঘরগুলো এরকম নিচু নিচু কাঠের মাচা করা, উপরে টালি দেওয়া। তা ঘরগুলোর মধ্যে কিন্তু একদম এসির মতো। আর সব কৃষি পরিবার। এই বাড়ির ছোট ছেলে বিবাহিত, এখনও বাচ্চা কাচ্চা হয়নি। আর গৃহস্বামী তিনি সকালবেলা খুব আপ্যায়ন করেছেন, চা এবং ভুট্টা পোড়া খাইয়েছেন। তারপরে এখানে আমি প্রসাদ নিলাম, ওই তুয়োর ডাল আর তার সাথে মক্কার রুটি। তো সব দিন হয় না, তো আজকের খুব সুন্দরভাবে এখানে আনন্দের সঙ্গে। আর এই ঘরের বাইরের অংশ হচ্ছে এটি, আর এই সামনে পাকা রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। আপাতত ভোজন প্রসাদের পরে একটু বিশ্রাম নেব, নিয়ে তারপরে রওনা হব নর্মদী হার। তো সকালবেলা হাফেশ্বর মন্দির থেকে বেরিয়েছিলাম 7:30টায়। তারপরে 3 ঘন্টা হেঁটে 10:30টা নাগাদ এই আম্বাছাড়া গ্রামে এসে এখানে এক ভদ্রলোক, তিনি পরিক্রমাকারীদের সেবা যত্ন করেন। তো তারই বাড়িতে এই 3 ঘন্টা 4 ঘন্টা কাটিয়ে গেলাম। এখন 2:30টা বাজতে যায়, আবার পথে নেমেছি। মতোয়াড় বলে একটা জায়গা আছে 12 কিলোমিটার দূরে, সেই জায়গাটিতে আজকে বিকালে থাকবো। শুনেছি সেখানে একটি হনুমান মন্দির আছে, সেখানেই হয়তো রাতের আশ্রয় জুটবে। তো এই আম্বাছাড়া গ্রামে ভদ্রলোক প্রথমে 3টে ভুট্টা খাওয়ালেন। তা আমি ভাবলাম বুঝি এই ভুট্টাতেই আমার মধ্যাহ্নভোজন হয়ে যাবে, তো সেইটা খেয়েই রওনা হব। ও মা, তিনি তো তারপরেই বললেন যে ভুট্টা খাওয়া হলো, চা খাওয়া হলো, এইবার মক্কা রুটি তৈরি হয়ে গেছে, এবার রুটি খেয়ে নিয়ে তারপরে বিশ্রাম নিয়ে যাবে। তো আমি এটা কল্পনাই করিনি গুজরাটের সঙ্গে কতখানি তফাৎ, এটা প্রত্যক্ষ প্রমাণ। গুজরাটের মধ্যে এত এই গত 4-5 দিন হেঁটে এসেছি, মানে উপযাচক হয়ে চেয়ে ভিক্ষা চেয়েও ভিক্ষা পায়নি। আর এখানে না চাইতেই তিনি ভরপুর খাইয়ে তারপর ছাড়লেন। তো এইটাই গুজরাটের সঙ্গে মধ্যপ্রদেশের তফাৎ। মধ্যপ্রদেশের ভূমিই আলাদা। এখানে মানুষের মধ্যে নর্মদা মায়ের সন্তানদের প্রতি, নর্মদা মায়ের প্রতি যে শ্রদ্ধা ভাব আছে, সেটার সঙ্গে কোনো রকম তুলনাই হয় না। তো যথারীতি আমি দেশি মক্কার তৈরি রুটি, সে অপূর্ব তার স্বাদ। আর তার সঙ্গে তুয়োর ডাল মানে অড়হর ডাল তরকারি, একটু টক টক ছিল। টক মানে ওর সঙ্গে টক বেগুন, টক ভিন্ডি বলে, ওই তার পাপড়িগুলো দিয়ে খুব সুন্দর খেতে। আপাতত 2:30টার সময় বেরিয়েছি, একটু ধীর পায়ে। মাথার উপর রোদ্দুর আছে, কিন্তু হাওয়াও আছে। রোদ্দুরের তাপটা যে খুব লাগছে তাও না। তো
এই পথ চলাটাকে উপভোগ করতে করতেই চলছি। এমন নয় যে আমি একটা দায়বদ্ধতা না, এটা একটা প্রাণের টান, তাগিদ, তারপরে এই সৌন্দর্যের টান, পথের টান, অজানাকে জানার টান। তো এইটা মনে না থাকলে কিন্তু দায় সারা, আমি একটা একটা দায় নিয়েছি, একটা প্রতিজ্ঞা নিয়েছি, শপথ নিয়েছি, এরকম ভাবলে কিন্তু এই দীর্ঘ কষ্টকর পথ চলা কঠিন হয়ে যায়। তো এটা আমি কঠিনভাবে মোটেই নিতে যাই না। এটা যথেষ্ট আন্তরিকতা, আবেগ এবং দৃঢ়তার সঙ্গে আমি এই পথটি মায়ের নাম স্মরণ করতে করতে এগিয়ে যাব, তার দয়ার কথা প্রতি মুহূর্তে অনুভব করতে করতে এগিয়ে যাব। নর্মদে হর। আমি আমার দর্শকদের মহুয়া দেখাবো বলে, তো এই দেখুন মহুয়া গাছ ফুলে ভর্তি হয়ে গেছে। এইবার ধীরে ধীরে মহুয়া বড় হবে, পাকবে। রাস্তার ধারে অনেক মহুয়া গাছ আছে, তো সব গাছে সমানভাবে ফুল আসে না, তো এই গাছটি ফুলে ভর্তি হয়ে গেছে। আর এই হলো বিন্ধ্য পর্বতের এক সারি, এপাশ থেকে ওপাশ দেখা যায় না। আর খাড়া চূড়া, তোর ওপাশেই আছে মা নর্মদা। আজকে হাতিনি নদীর দেখা পাবো কিনা জানি না, হাতিনি নদী সম্ভবত কাল পড়বে। চওড়া নদী, আর সর্দার সরোবর বাঁধের জন্য হাতিনি নদীতেও জল উপচে পড়ছে। আকাশে হালকা হালকা মেঘ জমছে, কালকের কিন্তু সকালে প্রচুর মেঘ পাবো। তো খুব কাছ থেকে দেখাই মহুয়ার ফুল, এই সবে বেরোচ্ছে কুড়ি থেকে। এটি একটি মহুয়া গাছ, এই সবে কুঁড়ি আসা শুরু হয়েছে। কিছুদিন বাদে এই গন্ধের এর তলায় টেকা দায় হবে। এমনি মহুয়া ফুলের গন্ধ খুব মিষ্টি, কিন্তু বেশিক্ষণ এর পাশে থাকলে মাথা টলতে থাকে, বমি ভাব শুরু হয়ে যায়। দেখুন পাহাড়টি কত খাড়া, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়েছে। বিন্ধ্য পর্বতটি এই কাছে থেকে দেখা যাচ্ছে। সাতপুরা পর্বত চড়েছিলাম, তার চূড়া কিন্তু অনেক দূর থেকে দেখতে হচ্ছিল, আর এখানে খুব কাছ থেকেই দেখতে পাচ্ছি চূড়াটি অনেক উঁচু। এই পাহাড়ের কাছে এর সঙ্গে তুলনা করলে একটি মানুষ বা একটি প্রাণী একটা পোকার মতো মনে হবে। তো যখন মন্দার পর্বত উঠতে পারত, তাহলে তখন কীরকম অবস্থা ছিল, এবং একটা বিতিকিশ্রী উঁচু জিনিস ফটফট ফটফট করে আকাশ দিয়ে উড়ে গেল, গিয়ে অন্য জায়গায় গিয়ে বসে পড়ল, তো ভারী অসুবিধার কথা। যাক, মন্দার পর্বতের যে ডানা ছেঁটে দেওয়া হয়েছিল ভালোই হয়েছিল, এলে ভারী অসুবিধা হতো।
এই জনবিরল ওই পথে বিন্ধ্য পর্বতের এই অংশে যেন মানে পথের প্রতি বাঁকে বাঁকে রহস্য লুকিয়ে আছে। অদ্ভুত অপূর্ব সুন্দর এই স্থানটি, না দেখলে এই পথটি যদি আমি ছেড়ে আসতাম তো মায়ের তীরের অনুপম সৌন্দর্য দেখতে পেতাম না। মন ভরে গেল। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই সৌন্দর্যের কাছে কিছু না। ঘরে বসে টিভি দেখা, সিনেমা দেখা, তাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা এক জিনিস, আর পায়ে হেঁটে এই প্রকৃতির মধ্যে দিয়ে সেই সৌন্দর্যকে উপভোগ করা এটা অন্য জিনিস। প্রকৃতির বিশুদ্ধতা যদি উপভোগ করতে হয় এইরকম জায়গায় আসতে হয়, যে একদম জনশূন্য, দুই একটা গাড়ি যাচ্ছে, খুবই কম। গ্রামেই নেই তো গাড়ি কোথায় আসবে। রাস্তা অতি চমৎকার রাস্তা, পাহাড়ের বুক চিরে এইসব জঙ্গলের মধ্যে জলধারা নামার পথ এগুলো। সুখের বিষয় এই জঙ্গলে বন্য জীবজন্তু মানে হিংস্র প্রাণী নেই, তা নইলে এত নিশ্চিন্তে পাড়ি দেওয়া মুশকিল হতো। কিছু কিছু জঙ্গলে আছে, সে জঙ্গল সামনে আগামী 10-15 দিনে হয়তো তার মধ্যে দিয়ে যেতে হবে, তার আগাম খানিকটা অনুভব এখান দিয়ে হয়ে যাচ্ছে। তবে সে জঙ্গল এত খাড়া পার্বত্য পথ নয়, এত চড়াই উতরাই নেই, প্রতি বাঁকে বাঁকে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। এই দেখুন এই টিলাটি কিভাবে একদম খাড়া মাথার উপর। নর্মদে হার এখন 4টে পেরিয়ে গেছে। তা আমি বিন্ধ্য পর্বতের একটি উচ্চতম পর্বত শীর্ষ দিয়েই চলেছি, এইটুকু চূড়া। তো এখান থেকে মা নর্মদার খুব ভালোভাবেই দর্শন হলো। তো এখন আমার সামনে আরও প্রায় 7-8 কিলোমিটার রাস্তা, এই পাকা সড়ক বেয়েই যেতে হবে। তবে কিছু কিছু জায়গায় একটু উঁচু নিচু আছে, তো বেশিরভাগ পাহাড় চড়াই, যেটা ভয়ানক কষ্টকর পথ। তো সেটা অংশটা আমি পেরিয়ে এসেছি। এখন চারিধারটা দেখুন ভূপ্রকৃতি, আর সব পাহাড়গুলো অনেক নিচে নিচে। ধীরে 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 আমি এবার সমতল ভূমির দিকে নামবো। তবে সমতল ভূমি এখান থেকে বহু দূর দূর পর্যন্ত নেই, এইরকম উঁচু নিচু এলাকা, মানে জনবসতির পক্ষে সবথেকে প্রতিকূল বলতে যা বোঝায় তাই। আর সবথেকে অসুবিধা হচ্ছে জলের কষ্ট। তো এখানে দেখছি মায়ের তীরের কাছাকাছি বন জঙ্গলটা কম, কিন্তু এই জায়গাটা দেখছি বেশ বড় বড় গাছও আছে। তার মধ্যে শাল, সেগুন, তারপরে পলাশ আছে, আম গাছ আছে, সবগুলো চেনা গাছ, আতা গাছ আছে, হ্যাঁ, এই আর কিছু অচেনা গাছও আছে যেগুলোর নাম আমার জানা নেই। তো ভারী সুন্দর আজকের দিনটা, সত্যি খুব ভালো গেল। আর দুপুরবেলা তো ভরপেট খেয়েছিলাম, অতি সুন্দর খাবার, সেই জন্যে শরীরে বল শক্তিরও কম নেই। তবে দুপুরের খাবার মোটামুটি হজম হয়ে গেছে। দুপুরে তো নয়,
খেয়েছি 10:30 11টা নাগাদ। তো সব হজমই হয়ে গেছে, সাথে একটু অল্প একটু পেঁড়া সন্দেশ টাইপের আছে অল্প, তো সেটুকু খাবো। বিস্কুটও আছে, ইচ্ছা হলে খাবো। এই ধাপে ধাপে আস্তে আস্তে পাহাড় থেকে গ্রামের মধ্যে নেমে যাব। এই মা এখান থেকে অনেকটা বেঁকে গেছে, বক্রগতি। তো ক্রমশ মা খানিকটা উত্তর পূর্ব দিকে এখানে যাবেন। তো রাস্তাটিও এবং পর্বতশ্রেণীও সেই জন্যই ক্রমশ কিন্তু উত্তর পূর্ব দিকে যাবে। আর চারিদিকে যতদূর দেখা যায় উঁচু নিচু মালভূমির মতো, মালভূমির থেকেও মালভূমির সঙ্গেও তুলনা করা মুশকিল, কারণ সব পাহাড়ই পাহাড়, সবই পাহাড়, উঁচু টিলা, পাহাড় টিলা এইরকম। রাস্তাটি ভারী চমৎকার। তো মধ্যপ্রদেশের মধ্যে ঢুকে অনেক নিশ্চিত বোধ করছে। এখানকার মানুষজন কথা বলে, তারা অহংকারী নয়, সাধুদের প্রতি তাদের একটা ভক্তি ভাব আছে। যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছে এখানে চাইলে সাহায্য পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো এই ভরসায় আজকের আর অত মনে উদ্বেগ নেই। কিন্তু গত 6-7 দিন গুজরাটের ভূমির মধ্যে সকল সময়ই চিন্তা থাকতো যে কোথায় রাত কাটাবো, কোথায় যাব, দুপুরবেলা কোথায় প্রসাদ পাবো। সত্যি কথা বলতে সেভাবে কারোর কাছ থেকে সাহায্য পাইনি গুজরাট ভূমির মধ্যে। এখানে পথচিহ্ন দেখা যাচ্ছে মতওয়াড় 6 কিলোমিটার, তাহলে যেটা গুগল ম্যাপে 7 কিলোমিটার 8 কিলোমিটার দেখাচ্ছে, এখানে পথ নির্দেশে লেখা আছে 6 কিলোমিটার। তবে আমার ধারণা প্রকৃতপক্ষে আমাকে হাঁটতে হবে 7 কিলোমিটারের মতো। গ্রামটা একটা জায়গায় শুরু হচ্ছে, সেই পর্যন্ত 6 কিলোমিটার, তারপর থেকে আরেকটু এগিয়ে গিয়ে হনুমান মন্দির পড়বে। এই ভারী সুন্দর জায়গা। তো বিকালটিও ভারী সুন্দর। দুপুরে এত তীব্র গরমের মধ্যে দিয়ে এসেছি, কিন্তু কোনো ক্লান্তি বোধ হয়নি একটাই কারণে, খুব সুন্দর মিষ্টি হাওয়া, সেই হাওয়া ভরিয়ে রেখেছে। আর দুপুরের দিকে মাঝে মধ্যে দলে দলে মেঘ ভেসে আসছিল, শরীরের উপরে ছায়া পড়ছিল মেঘের, তাতেও খানিকটা ক্লান্তি কেটে গেছে। কিন্তু পথে এক জায়গায় জল শেষ হয়ে গেল। তো পর্বতের শীর্ষে আসার পরে সেখানে একটি পরিবার আছেন, তার বাড়ি আছে। তো সেই মায়ের কাছ থেকে একটু জল নিয়ে কমণ্ডলুতেও সেই জল ভরে নিলাম। এই নর্মদে হার। তো চলতে চলতে এই বিশাল একটি মহুয়া গাছ পেলাম। তা মহুয়া গাছ থেকে এই সুন্দর সুপক্ক মহুয়া ফুলটি পড়েছে। তো এই এরকম দেখতে, সব টুসটুসে রসে ভর্তি। এগুলো খাওয়া যায়, মিষ্টি মিষ্টি স্বাদ, এই সুন্দর। একটি আধটি খেলে কোনো অসুবিধা হয় না, তো বেশি খেলে মাথা ঘুরবে। এটা মিষ্টি মিষ্টি একটা গন্ধও আছে, স্বাদ তো খুবই মিষ্টি। তো মহুয়া ফুলের স্বাদ নিলাম, অনেকদিন বাদে নিলাম। তবে বমি হওয়ার ভয়ে একটু স্বাদ নিয়ে পাখিটা ফেলে দিলাম, কারণ অনেকটা পথ যেতে হবে। তো অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, এখন আবার স্বাদ নিলাম। টুসটুসি মহুয়া ফল খুব সুন্দর, পায়েসের মধ্যে একটি দুটি মহুয়া ফল দিয়ে সেদ্ধ করলে পায়েসের একটি অপূর্ব সুন্দর গন্ধ থাকে। আর এই মহুয়া ফলগুলো শুকিয়ে নিয়ে এরা ফোটায়, ফুটিয়ে সেই ফোটানো রসটা
গাদ তৈরি করে, তার থেকে তৈরি হয় নেশার জিনিস মদ, মহুয়ার মদ। তো এ মহুয়ার মদ কিন্তু আদিবাসী এলাকায় ওদের একটা উৎসবের উপকরণ। এক জায়গায় হয় মহুয়ার এই মদ পান করে, একসঙ্গে তারা সমবেত হয়ে নাচ গান ইত্যাদি করে, নেশায় সাময়িক এই জীবনের দুঃখ কষ্ট সাময়িক ভুলে যায় হয়তো একটা রাতের জন্য। আর এখানে থরে থরে কিছু ফল হয়ে আছে, কি ফল বোঝা যাচ্ছে না, তবে অনেকগুলো গাছেই এই ফলটি ধরে আছে, সুন্দর দেখতে, হলুদ হয়ে আছে। নতুন নতুন দেশে নতুন নতুন ফল, নতুন নতুন ভূপ্রকৃতি দেখতে ভালো লাগে। কিন্তু যে কোনো ভ্রমণ, তীর্থ ভ্রমণ বলুন, তার পিছনে দরকার সময়, তারপরে অর্থের প্রয়োজন, তারপরে ঘর বাড়ি ছেড়ে অনেক দিন বাইরে থাকা, সে ইত্যাদি নানা ব্যাপার থাকে। খুব যে সহজ ব্যাপার তা নয়। সাংসারিক জীব, কিছু কর্ম তো করতেই হবে, উপার্জনের চিন্তা থাকে। যারা অত্যধিক বিত্ত সম্পদের অধিকারী বা বিত্ত সম্পদ উপার্জনে যারা বিশেষভাবে রত, তারা সাধারণত এইরকম পথে বেরোয় না। তারা চেষ্টা করে অল্প দিনের মধ্যে ঘুরে, গাড়িতে করে বা কিছুতে করে অল্প দিনের মধ্যে ঘুরে নিয়ে আবার সে বিত্ত সম্পদ উপার্জনের মেশিনে হাত লাগানো। তো আর আমারও ধীরে ধীরে বয়স বেড়ে যাচ্ছে, 60 বছর তো আগেই পেরিয়ে গেছি, এখন পায়ের ক্ষমতা কমে গেছে। প্রকৃতিকে দেখার একটা নেশা ছোটোবেলা থেকে ছিল, তো তখন আর্থিক অনটনে হয়ে ওঠেনি। তারপরে সামান্য একটু স্বাদ পূরণ করে নিলাম শেষ বয়সে, মায়ের দর্শন, মায়ের পরিক্রমণ, এইটাই। এখানে দেখছি অনেক এরকম বাদল লাঠি গাছ আছে। বাদল লাঠি গাছের এই ফলগুলো যখন পাকতে শুরু করে, এর ভিতরেও অনেকটা মিষ্টি একটা শাঁস থাকে, বীজগুলো বাদ দিয়ে সেই শাঁস খাওয়া যায়। রং অনেকটা তেঁতুলের মতো ভিতরটা, কিন্তু বেশ মিষ্টি, আমিও খেয়ে দেখেছি। প্রকৃতিতে অনেক খাবার আছে, খাওয়া যায়, তবে অজানা কিছু জিনিস খাওয়া কিন্তু বিপজ্জনক। কতটা খেতে হবে, কখন খেতে হবে, সব নিয়ম আছে। না জেনে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে যাওয়া যথেষ্ট বিপজ্জনক। তো একটা বড় ঘাটি তো আগে পেরিয়ে এসেছিলাম, এখন আবার ছোটোখাটো ঘাটি রাস্তা শুরু হয়েছে, চড়তে যথেষ্ট কষ্ট হচ্ছে। আজকে অনেকগুলো ঘাটি পার করলাম, দীর্ঘ চড়াই আর উতরাই। তো সাতপুরা শ্রেণীর থেকে বিন্ধ্য পর্বত অনেক বেশি বিস্তৃত। ওপার দিয়ে যখন চলছিলাম মনে হচ্ছিল কই বিন্ধ্য তো দেখা যায় না, কিন্তু এপারে এসে দেখছি যত দূর দূর যায় দৃষ্টি যায়, শুধু পাহাড় আর পাহাড়, নর্মদে হর। কচি কাঁচাদের দেখলে মনে একটা আনন্দ হয়, প্রাণ চাঞ্চল্যে ভরপুর, সব তাজা। এখন মহুয়া গাছগুলো চিনতে শিখেছি, সব মহুয়া গাছ। আদিবাসী এলাকায়
মহুয়া তাদের একটি প্রাণকেন্দ্র, আর মহুয়া গাছের ছাও ভারী সুন্দর। সারাদিনে অনেকগুলো ভিডিও করা হলো, ক্যামেরার চার্জও কমে আসছে, তো আপাতত বন্ধ করি। গন্তব্যের অনেকটাই চলে এসছে, নর্মদে হর। নর্মদে হর। তো 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি 11টার সময় আম্বাচাপড়ি গ্রামে আলসা ভাইয়ের ঘরে ভরপুর ভোজন প্রসাদী হলো। প্রথমে তো মক্কা পোড়া, তারপরে মক্কা রুটি ডাল ইত্যাদি খেলাম। ওখানে 3 ঘন্টা বিশ্রাম নিলাম। অতি সজ্জন, তারা সপরিবারে অনেক সেবা করলেন। জানলাম যে আশপাশ থেকে জানলাম যে মক্কা এই আলসা ভাইয়ের ঘরে না খেয়ে কেউ যায় না। তো এক অসাধারণ অনুভূতি। তো যাই হোক, তার সেবা যত্নে শরীরে বেশ বলও হলো, বিশ্রাম হলো। তারপর 3টের সময় আবার রাস্তায় নামলাম। তখন কিন্তু রাস্তা বেশ গরম, কিন্তু হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে। তারপর থেকে দীর্ঘ ঘাটি পথে পাহাড় চড়তে হলো, বিশাল উঁচু। আর পাহাড়ের চূড়া থেকে নর্মদা মায়ের দূর থেকে ভরপুর অনেক সুন্দর সুন্দর সব দৃশ্য দেখা যাচ্ছিল। কিন্তু এই সমস্ত করতে করতে না, এক সময় আমার সমস্ত ব্যাটারিগুলো কখন যে চার্জ ফুরিয়ে গেছে বুঝতে পারিনি। তো আজকে দিনের শেষের গন্তব্য ছিল মতবাড়। তা মতবাড় যখন পৌঁছচ্ছি তখন আর ব্যাটারি কাজ করছে না কোনো কিছু, সুতরাং তখন আর কোনো ফটো নেওয়া সম্ভব হয়নি। তারপর পৌঁছতে পৌঁছতে তো সন্ধ্যা হয়ে গেল, পুরো প্রায় অন্ধকার। তা সেই জায়গাটা ছিল একটা 3 রাস্তার মোড়। সোজা যে রাস্তা যাচ্ছি, বাঁদিকে আরেকটা বেশ পাকা রাস্তা। সেখানে রাস্তার উপরে রাস্তা কোন দিকে যাচ্ছে, কোন রাস্তাটা কোন দিকে যাচ্ছে তার নিশানি সব দেওয়া রয়েছে। সেই 3 রাস্তার মোড়ে চারিপাশে সব দোকানপাট, বড় বড় বাড়ি, বিশাল বিশাল ঘর। আর হনুমান মন্দির ছিল রাস্তার 3 রাস্তার এক কোণাতে। তো কোথায় থাকবো, কোন ঘরে থাকবো ইত্যাদি জিজ্ঞাসা করার জন্য পাশে একটা দর্জির দোকান গেলাম। তো সেই ছেলেটি, ইয়ং ছেলেটি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসলো। এসে আমার মন্দিরের একদম গায়ে, তার সঙ্গে লাগোয়া একটা ছোট্ট গলি মতো করা আছে, আর সেইটা দিয়ে ভিতরে মোটামুটি চওড়া প্রায় 10 ফুট বাই 12 ফুট এইরকম একটা ঘর তৈরি করা আছে। তার সঙ্গে একটা ছাদ জুড়ে দিয়ে আর বাখারির বেড়া দিয়ে, পাতলা মুলি বাঁশের বেড়া দিয়ে খুব সুন্দর ঘরটি। তার ভিতরে কম 7-8 জন থাকতে পারে অনায়াসে। তো দেখিয়ে দিল। আর সে ছেলেটি কিছু সিঙ্গাড়া আর এই জাতীয় কিছু টিফিন আমাকে এনে দিল, যে বাবা অনেক পথ এসেছো, তুমি এটা জল খাওয়ার খেও সন্ধেবেলা, আর রাত্রেবেলা গ্রামের থেকে এসে তোমাকে ডেকে নিয়ে যাবে খেতে। তো যাই হোক, ওখানে সন্ধেবেলা তখন অনেক কাজ, মোবাইল চার্জ দেবো কি, কোথায় চার্জ দেবো, তারা সেই জন্য ওই দিন আর কোনো ভিডিও ওই জায়গাটি, অথচ ভিডিও করা উচিত ছিল, আর কিন্তু সেটা করে হয়ে ওঠেনি। তো সেখানে একটা নলকূপও ছিল একটু দূরে, সেই নলকূপে গিয়ে স্নান করলাম, কাপড় চোপড় কাচলাম খুব কষ্ট করে, কারণ কলতলায় খুব বেশি জায়গা তো নেই। সেখানে কোনো রকমের সাবান লাগিয়ে কাপড় চোপড় কেচে নিলাম। তারপরে আমারই ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে সেখানে শুকাতে দিলাম। তারপরে সন্ধেবেলা ঘরের মধ্যে পূজা পাঠ করছি, দেখলাম গ্রামের থেকে সব কচি কাঁচা ছেলে প্রায় 8-10টি আমার ঘরে চলে আসলো। এসে চারিপাশে আমাকে ঘিরে বসে পড়লো, আমার সঙ্গে পূজা বা আরতিতে তারা সহযোগিতা করলো এবং সঙ্গ দিল। তো আমিও খুব যত্ন করে তাদের বসিয়ে সব পূজা পাঠ করলাম।
করার পর বলল, বাবা আমাদের মন্দিরে তো পূজা আছে, সন্ধ্যা আরতি হয়, তা আরতিতে বাবা তুমি চলো। হ্যাঁ, ডেকে নিয়ে গেল। দুটি মেয়ে এসে প্রথমে মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর করে ঝাড় দিল, পরিষ্কার করলো। তারপর ধীরে ধীরে প্রায় 15-16টা, এই বয়স 5-6 থেকে শুরু করে 14 বছর অবধি, তার বেশি না, তারাই সব শাঁখ ঘন্টা বাজিয়ে বই পড়ে আমাকে একপাশে, আমি তো আরতি কিছুটা জানি, তবে তাদের আরতির যে কথাগুলো সেগুলো একটু অন্যরকম, মানে আমাদের যে বইটা আছে তার থেকে আলাদা। সুতরাং আমি হাত জোড় করে দাঁড়িয়ে নাম জপ করতে থাকলাম, তারা তাদের মতো করে সুন্দর, সে একদম মিলিটারি কায়দায় সুন্দরভাবে। তারপরে আরতির শেষে তারা শটান মন্দিরের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো, সব এক লাইন। এইবার তাদের দেখলাম একটা নির্দিষ্ট নিয়মে প্রণাম সারলো। কীরকম? প্রথমে একজন এসে সামনের ঘণ্টাটি বাজালো, বাজিয়ে সামনে হনুমানজি, রামজি, তারপরে শিব শঙ্কর সব এক এক করে দর্শন করলো। তারপরে প্রদক্ষিণ করলো হনুমান দাদাকে, প্রদক্ষিণ করে তারপরে প্রসাদ নিয়ে মানে এক এক করে বেরিয়ে গেল। মানে কোনো হুটোপাটা নেই, কোনো তাড়াহুড়ো নেই, মানে পরের পর 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 লাইন দিয়ে, মানে 5 মিনিটের মধ্যে খুব সুশৃঙ্খলভাবে। দেখে অবাক হয়ে গেলাম যে কী দৃশ্য দেখলাম আজ। সব ছোটো ছোটো বাচ্চারা গোটা মন্দিরের পুরোহিতের কাজ, সেবার কাজ, অর্চনার কাজ, আবার নিজেরা ভক্তিভরে পূজার শেষে প্রণাম ইত্যাদি সারলো, সে দেখার মতো। আমার একটি শিক্ষা হলো এই জায়গাটি। তো সে আমার দুর্ভাগ্য, এই জায়গাটিতে ভিডিও করা হয়নি, ব্যাটারি সব শেষ হয়ে গেছিলো বলে। এইবার ওখানে আমার আসনে শুয়ে থাকলাম খানিকক্ষণ। তারপর একটি ছোট্ট মেয়ে আসলো, 10-15 বছর। সে বললো, বাবা চলো আমাদের বাড়িতে, আজকে তোমার নিমন্ত্রণ মানে প্রসাদ নিতে হবে রাত্রিবেলা। তো সেই বাড়িতে ভিতরে নিয়ে গেল, বিশাল ঘর, মাটির। এই ঘরটি কত বড় মানে অনুমান, তার ভিতরে সব দেখলাম সেলাই মেশিন আছে, সব সেলাই করছে হাতে। বয়স্ক মানুষ, মা, বেশিরভাগ মহিলারাই আছেন, মা, তাদের বাচ্চা কাচ্চা, হ্যাঁ নাতিপুতি, ছোট থেকে কচি থেকে অনেক সব সেখানে আছে। তো খুব যত্ন করে বসিয়ে আমাকে রুটি, ডাল, আরও কী সব দিয়েছিলেন আমার অতটা ঠিক খেয়াল নেই, তবে তাদের আপ্যায়নের রীতি আমাকে খুব মুগ্ধ করেছিল। তো ভোজনের শেষে সেই নিয়ে আবার সেই কলে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি আবার সেই আমার যে ঘরটি ছিল সেখানে সুন্দরভাবে রাত্রি যাপন করলাম। আর আরেকটা কথা বলে রাখি, সকালবেলা এখানে কোনো বাথরুম নেই। তা সকালবেলা সন্ধ্যেবেলাতেই জিজ্ঞাসা করে রেখেছিলাম যে প্রাতঃকৃত্য আদি কোথায় যেতে হবে। তা ওরাই দেখে দিয়েছিল, ওই যে পাকা রাস্তাটি আরেকটি টি এর আকারে চলে গেছে, ওই রাস্তাটি ধরে খানিকটা গেলেই ফাঁকা জায়গা আছে সেখানে। তো খুব ভয়ে ভয়ে গিয়েছিলাম, হ্যাঁ কুকুর ডাকাডাকি করছিল তার মধ্যে দিয়ে, তা অসুবিধা হয়নি। তারপর ওখান থেকে ফিরে এসে সেই জলে ভোরবেলা বেশ ঠান্ডা, তার মধ্যে স্নান করে বেশ সকালই এই মন্দির থেকে বেরিয়েছিলাম। তো এই কথাগুলো হয়তো খানিকটা খাপছাড়া মনে হচ্ছে, তবে এই দিন ব্যাটারির অভাবে বেশ কিছু ভিডিও আমার নষ্ট হয়ে গেছিলো। একবার তো একটা ভিডিওর সাউন্ড অফ হয়ে গেল, তারপর 3-4টি ভিডিও এমনিতেই সেগুলো ওই অনই হয়ে আছে, তাতে আর ছবি ওঠে, আমি বুঝতে পারিনি কখন ব্যাটারি শেষ হয়ে গেছে। তো এই একটা দুঃখ থেকে গেল, অনেকগুলো জিনিস, অনেক দৃশ্য, মায়ের অনেক ছবি, সেগুলো দেখাতে পারলাম না। যাই হোক, 23 তারিখের জার্নি, তার কথা আগামীকাল হবে, আগামী পর্বে। নর্মদে।